হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমনাথ টিউটোরিয়াল। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অন্তর্গত দ্য ব্লাইন্ড বয় কবিতাটি লাইন বাই লাইন অর্থসহ পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। কবিতাটি লিখেছেন ইংলিশ পোয়েট কলি সিবার্ট। তিনি 1671 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং মারা যান 1757 খ্রিস্টাব্দে। তিনি শুধু পোয়েট ছিলেন তাই নয়, তিনি ছিলেন একজন ড্রামাটিস্ট অর্থাৎ নাট্যকার। এছাড়াও তিনি অভিনয় করেছেন বহু নাটকে। এই বিখ্যাত একজন পোয়েটের লেখা দ্য ব্লাইন্ড বয় কবিতাটি আজকে আমাদের আলোচ্য বিষয়। কবিতাটির নাম থেকেই তোমরা বুঝতে পারছো যে কবিতাটি যাকে নিয়ে লেখা হয়েছে সে একটা অন্ধ বালক, অর্থাৎ সে জীবনে কখনো সূর্যের আলো প্রত্যক্ষ করেনি। তার ফলে তার জীবনে এই সূর্যের আলোর যথার্থতা কতটুকু বা এই সূর্যের আলো দেখতে না পাওয়া বা অন্ধত্বের কারণে সে কী কী সমস্যার সম্মুখীন হয়েছে এবং সেই সমস্যার কারণে তার জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি কী, সেগুলো কিন্তু আমরা এই কবিতাটির মধ্যে দিয়ে দেখতে পাবো। সাধারণত না দেখতে পাওয়া অর্থাৎ প্রতিবন্ধকতার ফলে মানুষ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। সেই প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে জীবনে চলার পথে এগিয়ে যাওয়াই হচ্ছে জীবন। অর্থাৎ এই কবিতার মধ্যে সেই গূঢ় অর্থটা আমরা খুঁজে পাব। চলো শুরু করা যাক। তোমরা তোমাদের সামনে টেক্সট বইটা নিয়ে নাও, আবার তোমরা চাইলে স্ক্রিনে যে টেক্সটটা দেওয়া থাকবে ওটাও লক্ষ্য করতে পারো। দ্য ব্লাইন্ড বয় কলি সিবার্ট। Oh, say, what is that thing called light? ও আমাকে বলো যে জিনিসটাকে তোমরা আলো বলে থাকো। এখানে দেখো ও শব্দটা যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে একটা ফিগার অফ স্পিচ অর্থাৎ অলঙ্কার। পোয়েটরা তাদের যে রচনা শৈলীতে গুরুত্বমানতা বাড়ানোর জন্য এই ধরনের অলঙ্কার ইউজ করে থাকেন। এখানে যে ফিগার অফ স্পিচ ইউজ করেছেন সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা বা কাউকে ডেকে কিছু বলার জন্য এটা ইউজ করা হয়। হুইচ আই ক্যান নেভার এনজয়। দেখো পরের লাইনে নেভার বানানটা কেমন দেওয়া আছে, দেখো এন ই তারপর অ্যাপোস্ট্রফি ই আর। এটা একটা পোয়েটিক ইউজ, এটা ই ভিটাকে অমিট করা আছে। তাহলে দুটো লাইনের মানে কি হলো? ও সে হোয়াট ইজ দ্যাট থিং কল্ড লাইট হুইচ আই ক্যান নেভার এনজয়। ও আমাকে বলো যেটাকে তোমরা আলো বলে পরিচয় দাও, যেটা আমি কখনোই উপভোগ করতে পারি না। হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ সাইট, যেটাকে বলা হয় দৃষ্টির আশীর্বাদ অর্থাৎ দেখতে পাওয়ার আশীর্বাদ। ও টেল ইউর পোর ব্লাইন্ড বয়। ও বলো এই বেচারা অন্ধ বালকটিকে। তাহলে 4 লাইনের প্রথমটা শেষ হল। নেক্সট প্যারা। ইউ টক অফ ওয়ান্ডার্স থিং ইউ সি। তোমরা বিভিন্ন সময় অনেক বিস্ময়কর জিনিস নিয়ে আলোচনা করো। ইউ সে দ্য সান শাইনস ব্রাইট। তোমরা বলো যে সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয়। আই ফিল হিম ওয়ার্ম। আমি তাকে উষ্ণ অনুভব করি। বাট হাউ ক্যান হি দেন মেক ইট ডে অর নাইট। কিন্তু সে কিভাবে দিন বা রাত্রি তৈরি করে? কবিতার সেকেন্ড স্ট্যান্ডায় আমরা দেখতে পেলাম সেই অন্ধ বালক বলছে যে আমি সূর্যের উষ্ণতা অনুভব করি ঠিকই, কিন্তু কেমনভাবে সেটা দিন বা রাত্রি তৈরি করতে সাহায্য করে সেটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। একজন ব্যক্তি যে জন্মান্ধ অর্থাৎ যে জন্ম থেকেই অন্ধ, তার পক্ষে কেমনভাবে সূর্য একটা দিন বা রাত্রি করে তুলতে পারে অর্থাৎ আলোর প্রভাবে কেমনভাবে সেটা দিন বা রাত্রি হয়ে ওঠে সেটা বোঝা অসম্ভব। এই অভিজ্ঞতায় আমরা এই সেকেন্ড স্ট্যান্ডায় পেলাম। এরপর থার্ড স্ট্যান্ডায়।
মাই ডে অর নাইট মাইসেলফ আই মেক। আমার দিন বা রাত্রি আমি নিজেই তৈরি করি। হোয়েনেভার আই স্লিপ অর প্লে, যখন আমি ঘুমাই অথবা খেলাধুলা করি। অ্যান্ড কুড আই এভার কিপ অ্যাওয়েক, যদি আমি সারাদিন জেগে থাকতে পারতাম উইথ ইট ওয়্যার অলওয়েজ ডে, তাহলে এটা আমার পক্ষে সমস্ত সময়টাই হতো দিন। অর্থাৎ তৃতীয় স্তবকে এসে আমরা দেখতে পেলাম এই শিশু বলছে যে যখন আমি ঘুমাই তখন সেটা আমার কাছে রাত্রি, আর ঠিক ঘুম ভেঙে যখন আমি আমার খেলাধুলা বা স্বাভাবিক কাজকর্ম শুরু করি তখনই আমার কাছে সেটা দিন। অর্থাৎ আলোর প্রভাবে যে দিন বা রাত্রি সেটা কিন্তু এই অন্ধ বালকের জন্য কার্যকারী নয়। সে দিন হোক বা রাত্রি, যখন সে ঘুমায় তার কাছে তখনই রাত, আর যখনই সে তার অন্যান্য কাজকর্ম শুরু করে তখন সেটা তার কাছে দিন। আর তার সঙ্গে সে এটাও বলেছে যদি সে সারাদিন জেগে থাকতে পারত, অর্থাৎ দিন এবং রাত্রি যতটা সময়ই জেগে থাকতে পারত পুরোটা সময়ই তার কাছে দিন বলে মনে হতো। ফোর্থ স্ট্যাপ, উইথ হেভি সাইজ আই অফন হেয়ার, গভীর দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে আমি প্রায়শই শুনতে পাই ইউ মোর মাই হেল্পলেস ও, তুমি বিলাপ করো আমার অসহায় অবস্থার জন্য। বাট শিওর উইথ প্যাশনস আই ক্যান বিয়ার এ লস আই নেভার নো, কিন্তু নিশ্চিতভাবে ধৈর্যের সঙ্গে আমি সহ্য করতে পারি একটি ক্ষতি যেটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। অর্থাৎ এই চতুর্থ প্যারা এসে এই ছোট্ট বালক বলছে যে তোমরা আমার এই অসহায় অবস্থার জন্য প্রায়শই বিলাপ করো। স্বাভাবিকভাবেই দেখা যায় কোনো অন্ধ ব্যক্তিকে যখন আমরা দেখি তখন তাদের অবস্থার জন্য আমরা বিলাপ করি, অর্থাৎ দুঃখ করি, আর সেটা যদি শিশু হয় তাহলে তো অন্য কথা। কিন্তু এই শিশু যে কিনা জন্মান্ধ সে বলতে চাইছে যে তোমরা হয়তো আমার এই অসহায় অবস্থার জন্য দুঃখ করো, কিন্তু আমি ধৈর্যের সঙ্গে এই যে কষ্ট বা এই যে আমার ক্ষতি বা আমার যে অভাব সেটা কিন্তু সহ্য করে নিতে পারি, তার কারণ এই যে ক্ষতি সেই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এবার ফাইনাল স্ট্যান্জা, দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ মাই চিয়ার অফ মাইন্ড ডিস্ট্রয়, তাই কখনোই আমি এই জিনিসটাকে নষ্ট করতে দেব না আমার মানসিক প্রশান্তি। অর্থাৎ আমার এই যে অভাব এইটার দ্বারা আমি কখনোই কিন্তু আমার মানসিক প্রশান্তিকে বা মানসিক শান্তিকে নষ্ট করতে দেব না। Whilst thus I sing I am a king, যখন আমি গান করি তখন আমি রাজাতে পরিণত হই। Although a poor blind boy, যদিও আমি হচ্ছে একটি বেচারা অন্ধ বালক। অর্থাৎ এখানে লাস্ট প্যারা এসে আমরা দেখতে পাচ্ছি এই বালকটি বলেছে যে যে ক্ষতি সম্পর্কে আমার কোনো ধারণা নেই সেই ক্ষতিটি সম্পর্কে আলোচনা করে আমি কখনোই আমার মানসিক প্রশান্তিকে নষ্ট করতে দেব না। যখন আমি গান করি তখন আমি রাজাতে পরিণত হই, যদিও আমি একটি বেচারা অন্ধ বালক। তাহলে এই কবিতার মধ্যে দিয়ে ইংলিশ পোয়েট কলি সিভার তিনি যে বালকটির কথা তুলে ধরেছেন, অর্থাৎ যে অন্ধ বালকটির কথা তুলে ধরেছেন, সে হচ্ছে একটি পজিটিভ থট, পজিটিভ চিন্তাধারার প্রতীক বা সিম্বল। সে তার প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে জীবনে যতটুকু রয়েছে ততটুকুতেই শান্তি বা খুশি রয়েছে, এবং সে তার নিজের পথ নিজেই অনুসন্ধান করে নিচ্ছে। আমরা স্বাভাবিক জীবনে দেখে থাকি বিভিন্ন ধরনের সমস্যা,
এবং সেই সমস্যার জালে জর্জরিত হয়ে আমরা আমাদের স্বাভাবিক যে শান্তি সেটাকে নষ্ট করে ফেলি। কিন্তু অর্থাৎ এই কবিতার মধ্যে দিয়ে ইংলিশ পোয়েট কলি সিভার একটি ইতিবাচক চিন্তাধারা আমাদের মধ্যে ইনজেক্ট করার চেষ্টা করেছেন। আজকের লেসনটা আমরা এখানেই শেষ করছি। তোমরা ভালোভাবে এই কবিতাটা পড়ো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।